মুখ্যমন্ত্রী যা করেছেন একদম ঠিক। গুন্ডাদের উত্তর গুন্ডা দমন আইনেই হবে। গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে এবং যে কারা গুন্ডা সমস্তটা বোঝা গেছে। এখন তো আর মমতা সরকার নেই যারা গুন্ডা তাদের প্রোটেক্ট করে আঁচলের তলায় রেখে দেবে। তাদের ঠিক শাস্তি হবে যাতে তাদের 14 পুরুষ না আর দ্বিতীয়বার গুন্ডামি করতে পারে। আমার মনে হয় ফেক, নিরপেক্ষ, সেকুলার ভণ্ডামি মুখোশ ছেড়ে সিপিএম বেরোক। আর একটা পার্টিকুলার কমিউনিটি অলওয়েজ হুলিগানিজম করে যাবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো না। মমতা গভর্নমেন্ট এটা নয়, সংবিধানেরও সংশোধন করা উচিত। ধর্ম নিরপেক্ষ বলে ওই ভণ্ডামিটা আর চলবে না। আমার মনে হয় এখানে রাহুল গান্ধীর নামটা ওরা এমনি নিয়েছে, কারণ ওরা নিজেরা কতটা শিক্ষিত আমার সেটাই সন্দেহ আছে। শিক্ষিত হলেও সেই তথাকথিত মাদ্রাসায় শিক্ষিত, যে মাদ্রাসায় উঠিয়ে দেওয়া উচিত। ককরোচ জনতা পার্টি যদি ভাবে এরপর ইথানল নিয়ে নামবে, তাহলে কিন্তু জনসাধারণ বাধা দেবে। কারণ ইথানল এটা অভয়ের সময় আমি দেখেছি, কাশ্মীর মাঙ্গেগা আজাদি। আমি বলতাম এসব স্লোগান দিচ্ছ কেন? আসলে কি যেন তেন প্রকারেণ ওই লেফট চাইছে এবং তৃণমূল চাইছে এবং কংগ্রেস চাইছে একটা পা রাখার জায়গা। সে পা রাখার জায়গায় নেই, পাই নেই, তো পা রাখার জায়গা কোথায়? এইগুলো যারা বলে না, তাদের ক্যাথেকোলামাইন খুব বেশি থাকে, হার্ট অ্যাটাকে হওয়ার চান্স খুব বেশি। তাদের একটা ইসিজি, একটা বেসিক টেস্ট, এগুলোর কথাই উনি বলেছেন। উনি কিন্তু মেরে ধরে হাসপাতালে পাঠাতে বলেননি, এদেরকে চেক করার জন্য। শ্রীলেখা মৈত্র এত কম দেখে চোখে, আমি জানতাম না। তাহলে একজন ভালো অপথ্যালমোলজিস্টের ওপিনিয়ন নিতে বলি, সেটাই ভালো হবে। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি আমাদের কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে খুব ভালো অপথ্যালমোলজি চেক আপ হয়, সেখানে উনি যেতে পারেন। আমার মনে হয় সেটাই ভালো জায়গা ওনার পক্ষে। যেমন মমতা অপ্রাসঙ্গিক, কমিউনিস্ট পার্টিও কিন্তু অপ্রাসঙ্গিক ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সব জায়গায়। দেখুন, আমার মনে হয় লাল বাহাদুর শাস্ত্রীর পর এই প্রথম একজন কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোনো দোষ স্বীকার করে ইস্তফা দিলেন, বা রাদার ইস্তফা দিতে বাধ্য হলেন চাপের মুখে পড়ে। বীরের সম্মান দেওয়া উচিত কি উচিত না সেটা পরের ব্যাপার। প্রথম কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার আমাদের দেশে। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে সেটা অনেক পুরনো। আর সবচেয়ে বড় কথা আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, মানসিক স্বাস্থ্যের দিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছোটবেলা থেকে লক্ষ্য দেয় না, যার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা যেগুলো ভালো ভালো জায়গায়, তাতে সুইসাইডাল রেট অসম্ভব বেশি। অর্থাৎ র্যাট রেসে আমরা ছুটছি, আমাদের অভিভাবকরা ছোটাচ্ছে এবং ছেলেমেয়েরা সাফার করছে। ছেলেমেয়েরা এই শিক্ষা থেকে, এই দেশে এত কষ্ট করে শিক্ষা নিতে হয়, এত লক্ষ লোকের মধ্যে কয়েক হাজার জন চান্স পায়, সুতরাং তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। নাম্বার 2 আমার বলার কথা রিজার্ভেশন। আমাদের এখানে রিজার্ভেশনটা মন্ডল কমিশন বসানোর আগে যা ছিল তাতে হওয়া উচিত, কারণ মেরিট ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া। আমার মনে হয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং সব জায়গায় আন্ডার গ্রাজুয়েশন লেভেল অব্দি রিজার্ভেশন চলুক। পোস্ট গ্রাজুয়েশনের পর জন্মান্তর ধরে চলবে রিজার্ভেশন, এটা মানা যায় না। সুতরাং ধর্মেন্দ্র প্রধান বীরের কি অভ্যর্থনা পেলেন কি পেলেন না, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, যেটা সবাই চাইছে এবং মোদী সরকার সেটার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছেন। স্যার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রসঙ্গ তুলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলছেন, ধর্মেন্দ্রকে জমা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ছাত্র আন্দোলনের পরে তাকে খরচ করতে হলো। শুভেন্দুরা যেন এটা মনে রাখেন। কি বলবেন, কি বোঝাতে চাইলেন সুজন চক্রবর্তী? সবার উপরে মানুষ সত্য, কোনো পলিটিক্যাল লিডার নয়। ডেমোক্রেটিক
ইন্ডিয়াতে জনগণ নির্বাচন করেছে বিজেপিকে, সেন্ট্রালে নির্বাচন করেছে, আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন করেছে, সেটা মানতে সুজন চক্রবর্তী বাধ্য, সিপিএম নেতৃত্ব বাধ্য। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সুতরাং নরেন্দ্র মোদীকে যদি আমরা সরাবেন ভারতের জনগণ, কোনো লিডারের কথায় কিন্তু হবে না। আর উনি একবার নিজেদের একটু পার্সেন্টেজ অফ ভোট, পার্সেন্টেজ অফ এমএলএ ইন ডিফারেন্ট স্টেট একটু দেখে নিন না। কোনো জায়গায় তো ক্ষমতায় নেই। কজন সিপিআইএম, কোনো জায়গায় কটা টোটাল এমপি? আসলে ওনারা না সারাক্ষণ ঐতিহাসিক ভুলই করে যান। সে ঐতিহাসিক ভুল জ্যোতি বসুর প্রধানমন্ত্রীত্ব নিয়ে হতে পারে সোমনাথ চ্যাটার্জিকে সাসপেন্ড করা, হতে পারে নোংরা কিছু লোক সিপিএম এ ঢুকে গেছে যারা আনএডুকেটেড, শিক্ষিত নয়, যারা শুধুমাত্র ট্রোল করতে ব্যস্ত থাকে। স্যার, এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা দেখলাম শুক্রবার দিন যে মিছিল ছিল পুরো জনতা পার্টির সমর্থনে কলকাতার শিয়ালদা থেকে একদম ধর্মতলা পর্যন্ত, মৌলালি ক্রস করতেই কিন্তু মিছিলের চেহারাটা বদলে যেতে আমরা দেখেছিলাম। একাধিক সাংবাদিক, মহিলা সাংবাদিক, আমাকে অব্দি নিগ্রহ করা হলো। আমি বলবো রীতিমতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পরবর্তীতে যে স্টেটমেন্ট দিয়েছেন গুন্ডা দমন আইন নিয়ে, গুন্ডা সর্দারের মতন হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে রীতিমতো সমালোচনা করলেন মোহাম্মদ সেলিম। তিনি বলছেন গুন্ডাদের সর্দারদের মতো হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কি মুখ্যমন্ত্রী যা করেছেন একদম ঠিক। গুন্ডাদের উত্তর গুন্ডা দমন আইনেই হবে। গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে এবং যে কারা গুন্ডা সমস্তটা বোঝা গেছে। এখন তো আর মমতা সরকার নেই, যারা গুন্ডা তাদের প্রোটেক্ট করে আঁচলের তলায় রেখে দেবে। তাদের ঠিক শাস্তি হবে যাতে তাদের 14 পুরুষ না আর দ্বিতীয়বার গুন্ডামি করতে পারে। এই যে মোহাম্মদ সেলিম এই কথাটা বললেন, কি বলবেন তার উদ্দেশ্যে? বলছেন মুখ্যমন্ত্রী তো নাকি গুন্ডাদের মতো করে আস্ফালন। আমার মনে হয় ফেক, নিরপেক্ষ, সেকুলার ভণ্ডামি মুখোশ ছেড়ে সিপিএম বেরোক মনুষ্যতন্ত্রের দিকে, মানুষের দিকে একটু তাকাক, একটু গ্রাসরুট লেভেলে চলুক, মানুষ কি চাইছে সেটা দেখুক। মানুষ চাইছে না বলে আপনারা কিন্তু গত 17 বছর ধরে ক্ষমতায় নেই, এবং লাস্ট 3 বছর সিপিএম আমলেরটা আমার তখন জ্ঞান ভালো আছে যে কিরকম গুন্ডামি হতো সেটা আমরা জানি, এবং মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে সিপিএম এর উপর। সিপিএম এর পক্ষে আর ফেরা সম্ভব নয়। সিপিএম ইজ এ পাস্ট স্টোরি। ওই 5% to 7% এর মধ্যেই থাকবেন। ফেসবুকে বিপ্লব হবে, প্রচুর লাইন হবে, ভোট বাক্সে রিফ্লেকশন হবে না। আমি এক্ষেত্রে আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। রাজনৈতিক বিষয়ে আপনি যেহেতু পারদর্শী, সেক্ষেত্রে স্যার যেভাবে আগের দিন ডিওয়াইএফআই, এসএফআই, রীতিমতো এসএফআই এর ফ্ল্যাগের পিছনে এই যে রীতিমতো নক্কারজনক ঘটনা ঘটলো, সাংবাদিকদের নিগ্রহ করা হলো, একটা অ্যান্টি সোশ্যাল কাজকর্ম হলো, এর দায় কি সিপিএম এর উপর বর্তায় না? সিপিএম এর ভাবমূর্তিটা ঠিক কোথায় গেল স্যার? এখানে আমি সৃজনকে বলবো যে এসএফআই এর উপর কর্তৃত্ব হয়তো সৃজন হারিয়ে ফেলেছে, কারণ হুলিগানরা কোনো দল হিসেবে ঢোকে না। হুলিগানদের আলাদা করে চিহ্নিত করে বার করে দেওয়া উচিত। আর একটা পার্টিকুলার কমিউনিটি অলওয়েজ হুলিগানিজম করে যাবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো না। মমতা গভর্নমেন্ট এটা নয়। এখানে কিভাবে করতে হয় আসাম গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে, এবং আমাদের শুভেন্দু অধিকারীর উপর পুরো আস্থা আছে। আমরা এখানে হুলিগানদের চিহ্নিত করতে পারবো। আমি কিন্তু এই ভণ্ড সেকুলারিজমকে ধিক্কার জানাই, যেটা সিপিএম এতদিন ধরে লালন পালন করেছে, আর মমতা ব্যানার্জি তো সোজা তাদের পুষে রেখে দিয়েছিল। এখন বুঝতে হবে একটাই, ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাহলে যদি একটা রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়ে থাকার দরকারটা কি, যেখানে বাকি দুটো ভারত থেকে ভাগ হয়ে যে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান, তারা ইসলামিক কান্ট্রি হয়, সেখান থেকে হিন্দুদের চলে আসতে হয়? কি দরকার?
আমরা হিন্দু রাষ্ট্র বলে গঠিত হোক, সংবিধান নতুন করে লেখা হোক, কারণ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। যে চেঞ্জগুলো আপনার জেনজির মধ্যে দেখা যাচ্ছে, জেনজিদের মধ্যে একটা কিছু হারানোর ভয় নেই। ওরা কিন্তু একটা পুরো কাঁপিয়ে দিয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টকে। সুতরাং যে চেঞ্জ আমরা গত ৭৫ বছরে দেখেছি, সংবিধানেরও সংশোধন করা উচিত। ধর্ম নিরপেক্ষ বলে ওই ভণ্ডামিটা আর চলবে না। একদমই। কলকাতায় সাংবাদিকদের পেটানো বা নিগ্রহের ঘটনায় ১১ জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। এরা সবাই বামেদের আয়োজিত মিছিলে ছিলেন। দুধেল গাই বলে এরা বিশেষভাবে সমাদৃত সেকু মাকুদের কাছে, এমনটাই বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এরা কেউ নিট পরীক্ষা দেয়নি, বরং শুক্রবার এদের বামেরাই ডেকেই এনেছিল মাকসাদ পূরণ করতে। ঘটনার পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় আজ আনা হয়েছিল মোহাম্মদ আফরোজ, সালমান আলমাগীর, খালিদ রেজা এবং মোহাম্মদ মঈনুদ্দিনকে। তারপর আবার তাদেরকে গাড়িতে তুলে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখবে। রাহুল গান্ধী আমাদের নির্দেশ দিয়েছিলেন দাবি ধৃত খালেদ রেজার। কি বলবেন? একদম ঠিক বলেছেন শুভেন্দু, আমাদের অনারেবল চিফ মিনিস্টার একদম ঠিক বলেছেন। এদের ১৪ পুরুষ যাতে এটা করার মানে সাহস না পায়, সেটা আমাদের দেখতে হবে এবং সেটা করে দেখিয়ে ছাড়া হবে। এই যে তারা বলছেন যে তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষা ক্যান্সেল, এই ছাত্রদের নিগ্রহের ঘটনায় তারা পথে নেমেছেন। মিনস পরবর্তীতে ঘটনার পুনর্নির্মাণ করতে ডাকার জন্য ইভেন সেদিনকেও ক্যামেরার সামনে তারা বলেছিলেন রাহুল গান্ধীর নির্দেশে তারা এই সমস্ত কাজগুলো করলেন। আজও বলতে শোনা গেল। কি বলবেন? আমার মনে হয় এখানে রাহুল গান্ধীর নামটা ওরা এমনি নিয়েছে, কারণ ওরা নিজেরা কতটা শিক্ষিত আমার সেটাই সন্দেহ আছে। শিক্ষিত হলেও সেই তথাকথিত মাদ্রাসায় শিক্ষিত, যে মাদ্রাসায় উঠিয়ে দেওয়া উচিত। আমি তো আবার বলছি, আমরা এই ধর্ম নিরপেক্ষ শব্দটা বাদ দিন। আজকে প্রতিটা দেশ, আজকে ফ্রান্সকে দেখুন কিরকম সাফার করছে, আজকে ইউরোপের কান্ট্রি প্রতিটা জায়গা সাফার করছে। আজকে ইউএসএ কেন এদের ভিসা দিতে চায় না? পেছনে একটা কারণ লুকিয়ে আছে, কারণ তারা সহ্য করতে পারে না অন্য কোনো ধর্মকে। আমি আবার বলবো, আমাদের দেশ ভারতবর্ষ অনেক বেশি শক্তিশালী, সহনশীল, ডেমোক্রেটিক কান্ট্রি। এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে বুলেট চলতো, এখানে বুলেট চলেনি। ডেমোক্রেটিক কান্ট্রি মেনে নিয়েছে। এবং আমি তো মনে করি, আমি এটা একদম দিল্লিতে যন্তর মন্তরে যখন ছিলাম, ব্যাপারটার পালস অনুভব করে আমি কিন্তু সোজা ওখান থেকে একটা লাইভ করেছিলাম যে অন্তত সরকারের এই দাবিটা মেনে নেওয়া উচিত এবং তাতে সরকারের কিছু হারানোর নেই। কারণ ধর্মেন্দ্র তার যা কাজ করতে পারেননি, সুতরাং তাকে যদি সরিয়ে দেওয়া হয় ঠিক আছে। কিন্তু ককরোচ জনতা পার্টি যদি ভাবে এরপর ইথানল নিয়ে নামবে, তাহলে কিন্তু জনসাধারণ বাধা দেবে। কারণ ইথানল বাইরের দেশেও চলে, E10, E20 যদি চলে, সঙ্গে সঙ্গে পাশে একটা রাখতে হবে E10 এর। আমি অলওয়েজ মনে করি ইথানল নিয়ে কোনো ইস্যু যদি হয়, সেটা কিন্তু ককরোচ পার্টিরই আমি বলবো দুর্বলতা। এবং জনসাধারণ তাদের কিন্তু ভোটে যদি তারা আসে রিফিউজ করবে। আর জনগণের শক্তি কাছে এই হুলিগানরা জাস্ট নস্যাৎ হয়ে উড়ে যাবে। এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের নয়। আজাদির মতো স্লোগান দিলে এমন মার মারুন যাতে সোজা হয়ে বাড়িতে না যেতে পারে। দেশবিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে। ধর্মতলায় মিছিল কাণ্ডে বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজাদ দেশ মে আজাদি এই স্লোগান উঠেছিল। কি বলবেন? এটা অভয়ের সময় আমি দেখেছি, কাশ্মীর মাঙ্গেগা আজাদি। আমি বলতাম এসব স্লোগান দিচ্ছ কেন? আসলে কি যেন তেন প্রকারেণ ওই লেফট চাইছে এবং তৃণমূল চাইছে এবং কংগ্রেস চাইছে একটা পা রাখার জায়গা। সে পা রাখার জায়গাই নেই, পাই নেই, তো পা রাখার জায়গা কোথায়? তারা ফেসবুকে আছে, তারা ট্রোল করে, যে ট্রোলটাকে আমি উপেক্ষা করে আবার উল্টো একটা বোমা দিয়ে
চুপ করে সরে আসি। একদমই। স্যার এই যে শ্রমিক ভট্টাচার্য বললেন যে আজাদির স্লোগান যদি ভারতবর্ষে 1947 সালের পরে এখনো যখন আজাদ দেশে আজাদির স্লোগান উঠলে তাদেরকে হাসপাতাল ঘুরিয়ে বাড়ি পাঠানো হবে। কি বলবেন? আপনি সমর্থন করেন শ্রমিক ভট্টাচার্যর কথা? না, হাসপাতালে একবার যাওয়া ভালো, চেক করবে। তা হাসপাতালে ঘুরিয়ে যাওয়ার মানে তো এরকম না যে মারবে। ওদের প্রত্যেককেই ভালো করে প্রেশার ঠিক আছে কিনা এগুলো দেখা উচিত। কারণ এইগুলো যারা বলে না তাদের ক্যাথেকোলামাইন খুব বেশি থাকে, হার্ট অ্যাটাকে হওয়ার চান্স খুব বেশি। তো তাদের একটা ইসিজি, একটা বেসিক টেস্ট, এগুলোর কথাই উনি বলেছেন। উনি কিন্তু মেরে ধরে হাসপাতালে পাঠাতে বলেননি, এদেরকে চেক করার জন্য। একদমই। স্যার প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির প্ল্যাকার্ড হাতে দেখা গেল শ্রীলেখা মৈত্রকে। একদম তিনি কিন্তু সেলফ প্রোক্লেমড বাম, স্বঘোষিত বাম সমর্থক। সবসময় শ্রীলেখা মৈত্র তার পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সেভাবেই রেখেছেন। এফআইআর হতেই কিন্তু শ্রীলেখা মৈত্রর দাবি যে চশমা ছাড়া গেছিলাম, অভিনেত্রী বলছেন চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে। ঐরকম একটা ছোট পোস্টারে মোদিজির বিলো দ্য বেল্টে চোখ যায়নি। মহিলারা পুরুষ মানুষকে দেখলে 95% নিম্নাঙ্গে দেখে না। আমি পোস্টারটা ঘুরিয়েও দেখিনি। কি করব বলুন তো? একটা পোস্টার তিনি প্রধানমন্ত্রীর বিকৃত পোস্টার নিয়ে গেলেন। পরবর্তীকালে তার অ্যাকাউন্টেবিলিটি চাওয়া হলো। তিনি বলছেন, "বিলো দ্য বেল্ট আমি দেখিনি। মহিলারা বিলো দ্য বেল্ট দেখে না।" কি বলবেন? উল্টোটাই তো করে মহিলারা, আমি জানি। আর শ্রীলেখা মৈত্র এত কম দেখে চোখে, আমি জানতাম না। তাহলে একজন ভালো অপথ্যালমোলজিস্টের ওপিনিয়ন নিতে বলি, সেটাই ভালো হবে। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি আমাদের কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে খুব ভালো অপথ্যালমোলজি চেক আপ হয়, সেখানে উনি যেতে পারেন। আমার মনে হয় সেটাই ভালো জায়গা ওনার পক্ষে শ্রীলেখার জন্য। এভাবে কারণ অস্বীকার করছেন। কারণ স্বীকার করতে উনি পারবেন না, স্বীকার করলেই জেলে যাবেন। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে ওরকম কুরুচিকর, আপনি একজন সেলিব্রিটি, আপনাকে বেশ কিছু লোক ফলো করে, আপনি এটা করতে পারেন না, আমিও করতে পারি না। তার পরের দিন আমারও জেল হবে। সুতরাং উনি চোখে কম দেখেন, এটা আমরা সবাই মেনে নিলাম, এবং সারাক্ষণ যেন চোখে কমই দেখেন। সেই জন্যই বলছি, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি পূর্বাঞ্চলের মধ্যে বেস্ট চোখের জায়গা। আমি শ্রীলেখাকে বলবো একবার আড়াইওতে গিয়ে দেখিয়ে আসুন, ভালো থাকবেন তাহলে। স্যার আমি বলবো শ্রীলেখা মৈত্র তিনি কিন্তু বলেছেন পাল্টা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যে আমাকে অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন। আবার একটা আন্দোলনের জন্য আমি তৈরি। এত সহজে আন্দোলন হয় না। এই আন্দোলনটা জেনজি করেছিল বলে, এবং ধর্মেন্দ্র প্রধানের পর এই পেপার লিক ব্যাপারটা যাতে 100% হয়, তার জন্য বিল এনেছেন সরকার, এবং বোধহয় আজকে পাশ হয়ে যাবেও আমি যতদূর জানি। যদিও বিরোধীরা বিরোধিতা করছেন, কারণ বিরোধিতা করা হয় বিরোধিতার জন্যই, কোনো রিজনিং এ বিরোধিতা করা হয় না। সুতরাং আমি বলবো সমস্ত ভারতবাসী তোমরা এক হও। হিন্দু, হিন্দু রাষ্ট্র, মুসলিম যারা ইন্ডিয়ান ওয়েলকাম, কিন্তু যারা উর্দু ভাষায় আজাদি চাই এবং যারা সাংবাদিকদের বুম কেড়ে নেয়, তারা কিন্তু আমাদের দেশকে ভালোবাসে না। তাদের বিহাইন্ড দ্য বারই থাকা উচিত। বিজেপি সরকারের উদ্দেশ্যে অভিনেত্রী শ্রীলেখা মৈত্র তিনি কিন্তু আরো একটা কথা বলছেন, এটাই তার লাস্ট স্টেটমেন্ট। তিনি বলছেন আপনারা বলছেন ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মনে ভয় ধরানোর চেষ্টা করছেন। বিজেপি সরকারের উদ্দেশ্যে তার এটাই মন্তব্য। এমন শাস্তি দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে তিন পুরুষ মনে থাকবে। তিনি তো এই কথা বলছেন, কি বলবেন? না, আমি তো বললাম, আমাদের অনারেবল চিফ মিনিস্টার যা বলেছেন গুন্ডা দমন আইনে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। ওয়েদার সি ইজ সেলিব্রিটি অর নট, ওয়েদার আমি সেলিব্রিটি কি না, দেখা উচিত না। কিন্তু আনফরচুনেটলি শ্রীলেখা মৈত্রর চোখ এত খারাপ, সেটা জানা ছিল না বলে হয়তো এবার সরকার মাপ করে দেবে এবং আড়াইওতে পাঠাবে। পশ্চিমবঙ্গে সার্জিল ইমামের রাজনীতি, সার্জিল ইমামের যথেষ্ট একটা বিতর্কিত রাজনৈতিক চ্যাপ্টার, এবং তিনি রীতিমতো ইনকারসেরেটেডও ছিলেন। তো এই আমি বলবো পশ্চিমবঙ্গের সার্জিল ইমামদের রাজনীতি, আমদানি বামেদের, প্রধানমন্ত্রীর পোস্টারে রীতিমতো লাথি মারতে আমরা দেখলাম পড়ুয়াদেরকে। ছোট ছোট পড়ুয়াদের রীতিমতো ব্রেন ওয়াশ করছে কি কোথাও গিয়ে সার্জিলের চামচারা দেশদ্রোহী অমর খালিদদের সমর্থনে গলা ফাটাচ্ছে। ওমর খালিদ যারা রয়েছেন তাদের সমর্থনে গলা ফাটাচ্ছে বামেরা। কি বল? বাম সেই জন্য তো নিশ্চিহ্ন হয়ে গেল। বামেদের তো আমার মনে হয় না নেতৃত্ব, যে আগে জ্যোতি বসুর যে নেতৃত্ব ছিল বামেদের মধ্যে, সেই নেতৃত্বটা নেই।
আর বামেরা টুকরো টুকরো হয়ে গেছে। ওদের যে ছোট্ট দলে পরিণত হয়েছে তাদের মধ্যেও নিজেদের মধ্যে অসংখ্য কনফ্লিক্ট, শুধু একটা এরিয়া ভিত্তিকই কনফ্লিক্ট চলে। সুতরাং ওদের কথা ছেড়ে দিন না। যেমন মমতা অপ্রাসঙ্গিক, কমিউনিস্ট পার্টিও কিন্তু অপ্রাসঙ্গিক ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সব জায়গায়। একদিকে কিন্তু আমরা দেখলাম সাধারণ মানুষ, আজকে যাদের আমরা ভক্স পপুলি মানুষের জনমত নিলাম, তারা কিন্তু রীতিমতো বামেদের দেশদ্রোহী বলতে শুরু করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আপনার সাথে কন্ট্রাডিক্টরি জিজ্ঞেস করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি বলেছেন স্যার যে এই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরেও তিনি দিল্লিতে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির সমর্থনে, কি বল? যান না, একটু ঘুরে আসুন না। দিল্লির ওয়েদারটা খারাপ না, আমি তো জাস্ট ঘুরে ফিরলাম গতকাল। ভালো ওয়েদার, বেশ ভালো। এখন একটু গরমটাও কম আছে, একটু দিল্লি বেড়াতে ইচ্ছে হয়েছে, যান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম এখন আমরা ধরছি না ওনাকে যে কোনো উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার আর কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াও শেষ। এই প্রসঙ্গে বলবো সাধারণ মানুষ তারা বামেদেরকে দেশদ্রোহী বলতে শুরু করেছে। বলবেই তো। বামেরা যদি এখনো 1950 সালের থিওরি আটকে বসে থাকে, এবং আমি তো মনে করি পশ্চিমবঙ্গ পিছিয়ে দেওয়ার জন্য বামেরা 1 নম্বর দায়ী। আজকে পরপর কলকারখানা বন্ধ হয়েছে জঙ্গি সিটুদের আন্দোলনের জন্য, যে মালিকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এবং সবাই মনে করবে যে এখানে কিভাবে লাঞ্ছিত হতে হয়েছে কোম্পানির যারা ডিরেক্টরদের। সব কোম্পানি তো মাহিন্দ্র তুলে নিয়ে চলে গেল এখান থেকে। মাহিন্দ্রের মতো কোম্পানি, একটা কোম্পানি আছে। সুতরাং বামেদের না যত কথা বলবেন ততই আপনার না বডিতে ওই ক্যাথেকোলামাইনটা বাড়বে। ওরা নিজেরা জানে না কোথায় থামতে হয়। আর মানুষ যে প্রত্যাখ্যান করেছে এবং মানুষের দ্বারা প্রত্যাখ্যিত বামেরা শীত দ্বারা বেঁকে গেছে। ওরা নিজেরা নিজেদের মধ্যেই থাকবে। হ্যাঁ, ওরা খুব ভালো গালি দিতে পারে, কিন্তু কোনো ভালো লোককে, যে লোক সোজাকে সোজা খারাপকে খারাপ বলে, যার কোনো ভয় নেই কুণাল ঘোষের সাথে কথা বলে ব্যাপারটাকে মেটানোর, তাকে গালি দিতে ওস্তাদ। কিন্তু ভোটের রেজাল্টে 5-7 তাই। আর টোটাল এমএলএ এমপি হোল ইন্ডিয়াতে করগুনে বলতে হবে। একদমই। স্যার বিকাশ, আমার একদম শেষে চলে এসেছি, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করছে যে 2014 সাল থেকেই দেশে ক্রমাগত সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট ভাবধারার লোক বসিয়ে দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন যে সারা দেশে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গেও প্রায় 35 লাখ নাম বাদ দেওয়া হয়েছে এবং 27 লাখের বেশি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলার কৌশলকে তিনি সরকারের ফ্যাসিবাদী চাল বলে আখ্যা দিচ্ছেন। অর্থাৎ বিজেপি সরকারকে তিনি ফ্যাসিস্ট সরকার বলছেন, কি বল? না, উনি তো খুব ভালো লয়ার। উনি এ ব্যাপার নিয়ে একটা সুপ্রিম কোর্টে মামলা করুন না, তাহলেই তো হয়ে যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কারণ উনি তো মামলা করেই থাকেন না। সুতরাং এটা নিয়েও একটা মামলা করুক যে এগুলো করা উচিত নয়। সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট হয় সেটা দেখা যাক। 100% পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির সাথে E20 জনতা পার্টি, কি বলবেন? আমি তো আগেই বললাম, আপনি যদি আমেরিকায় যান, আমেরিকায় E10 সব জায়গায় অ্যাভেলেবেল, আমেরিকায় E5 অ্যাভেলেবেল, আবার 100% পেট্রোলও অ্যাভেলেবেল। হ্যাঁ, আমাদের দেশে কি 100% পেট্রোল নেই? প্রত্যেকটা পেট্রোল পাম্পে আছে। দাম কত জানেন? 169 টাকা পার লিটার। আর E20 নিয়ে আমার মনে হয় সরকার একটু ভুল স্টেপ নিয়েছে। এটা ভালো করে সবাইকে জানিয়ে এবং প্রত্যেক পেট্রোল পাম্পে অপশন থাকা উচিত যে এটা আমি E20 নেব, 3টে থাকবে, একটা E5 থাকবে বা E10, আর একটা হচ্ছে জিরো ইথানল।
দামটা তিনটে ডিফারেন্ট হবে। E20 না হয় এখন যেটা আছে 113 টাকা, E10 না হয় 130 টাকা, আর জিরো ইথানল সেটা 163 টাকা। সুতরাং এটা না চয়েস না দিয়ে সরকার একটা ভুল করেছে। কারণ অনেকের মনে হতে পারে যে ইথানলের জন্য আমাদের মাইলেজটা কম হচ্ছে, আর সবচেয়ে মুশকিলে পড়বে 2023 সালের আগের গাড়ি। সুতরাং আমার মনে হয় এখানে সরকারের পদক্ষেপ কিন্তু ঠিক নয়, এটা আরেকটু স্লো নিলে ভালো হতো এবং সবাইকে, গাড়ির মালিক থেকে আরম্ভ করে, আর সত্যি কথা বলতে কি, এই পেট্রোলের বাহিত গাড়ি করেই তো সব সুইগির ছেলেরা যায়। তাদের যদি মাইলেজ কমে যায় বা যদি ইঞ্জিন খারাপ হয়, তাহলে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আমাদের এগেনস্টে চলে যাবে, অর্থাৎ বিজেপি সরকারের এগেনস্টে। সুতরাং আমার মনে হয় এক্ষেত্রেও সরকারের উচিত যে অন্তত প্রত্যেক পেট্রোল পাম্পে তিনটে ব্যবস্থা থাকুক। আমেরিকার মতো E10, আমাদের দেশের মতো E20। E20-র দামটা আরেকটু কম করা হোক, 85 টাকা। আর একটা জিরো ইথানল আমাদের এখন যা আছে 163, ইচ্ছা করলে অনায়াসে ওটাকে 150 করা যায়। এবার যার যেটা ইচ্ছা সে সেটা নেবে। একদমই।